নমস্কার, আমি শম্পা। আজকেও চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি গল্প নিয়ে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মৃত্যুর পরে। পরীক্ষা শেষ, অঢেল অবসর। কি করে যে সময় কাটাবো তাই ভাবছি। সিনেমা দেখার নেশা বিশেষ নেই, খেলা দেখার শখ একটু আছে, তবে আজকাল খেলা দেখা মানে মারপিট দেখা। শুধু মারপিট দেখাই নয়, মার খাওয়াও। পুলিশ মাঝে মাঝে ঘোড়া ছুটিয়ে দেয়। শিক্ষিত ঘোড়া ঠিক পা চালায় মানুষের তলপেট লক্ষ্য করে। প্রায় মনে হয় খেলোয়াড়দের বদলে যদি এরকম 11টা ঘোড়া নামিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় খেলাটা সত্যিই জমে। গোলের কাছে এরকম লুকোচুরি না করে জালে বল আটকাবার আসল চেষ্টা হয়। এইরকম যখন মনের অবস্থা, সারাদিন গল্পের বই পড়ে কাটাচ্ছি, গল্প আর ভালো লাগে না। তখন এক কাজ ঘাড়ে এসে চাপলো। এর আগে অবশ্য পাড়ার সরকারি কাকা একটা কাজের ভাত দিয়েছিলেন। আরে সতী, শুধু শুধু রকে বসে সময়টা নষ্ট করছিস, খবরের কাগজ পড়িস না? কথাটা বুঝতে পারলাম না, আমতা আমতা করে বললাম, খবরের কাগজ? হ্যাঁ, পড়ি তো। ছয় পড়িস? সরকারি কাকা মুখের অদ্ভুত ভঙ্গি করলেন। পড়িসনি? ছেলেরা পরীক্ষার পর সব গায়ে গিয়ে সেখানকার লোকদের সব অক্ষর পরিচয় করাচ্ছে। এতে দেশের কত উপকার হচ্ছে বলতো? এবার কোনো উত্তর দিলাম না। এ ব্যাপারে আমার যে নিজের খুব তিক্ত অভিজ্ঞতা আছে। একবার পরীক্ষার পর ঠিক করলাম অশিক্ষিতদের জ্ঞান দান করব। হাতের কাছে ঘরামি হারাধনকে পেয়ে গেলাম। সেই সময় আমাদের বাড়ি চুনকাম করা হচ্ছিল। হারাধনকে বললাম, হারাধন, তোমার তো ভারী কষ্ট। হারাধন মুখ কাচুমাচু করে বলল, খুব কষ্ট দাদাবাবু, কি করে জানতে পারলে? চুলকানিতে না সারা গা ভরে গিয়েছে। আহা, সে কষ্ট বলছি না, এই যে লেখাপড়া জানো না, এর জন্য কষ্ট হয় না? কষ্ট তাতে একটু হয়, লোকে ঠকায়। তাই তো বলছি, রোজ রাত্রে আমি তোমাকে পড়াবো। হারাধন যে খুব খুশি হলো না সেটা তার মুখ দেখেই বোঝা গেল। অবশ্য প্রথম পড়তে বসে সবাই এরকম গড়রাজি হয়। সেই রাতেই প্রথম ভাগ নিয়ে বসলাম। হারাধন মুখ হাত ধুয়ে এসে বসলো। সর্বর্ণ পার হলাম কোনো রকমে। আটকালো ইংোতে গিয়ে। হারাধন ইংো বলতে পারল না, বলল, ইয়া, আমাকে চটে গিয়ে বলে উঠল, ওসব বেড়ালের ডাক পারবো না দাদাবাবু, তুমি এটা বাদ দাও। ইংোর বিশেষ সার্থকতা নেই, ওটা বাদই দিলাম। এরপর আটকালো দয়ে। দ বলতেই হারাধন হেসে কুটিপাটি। একবার মিস্ত্রি বাবুদের বাড়ি রং করার সময় মাচা ভেঙে একেবারে রাস্তার উপর পড়েছিলাম। সবাই বলেছিল আমি হাড়গোড় ভাঙার হয়ে গেছি। 5বার আসা ছিল না দাদাবাবু, ওই দটা বাদ দাও, আমার সেদিনের চেহারাটা মনে পড়ে যায়। এবার আমি বাদ দিতে রাজি হলাম না। হঠাৎ হারাধন বলল, ওটা কি গো দাদাবাবু? আমি দেয়ালের দিকে তাকিয়ে চোখ ফেরালাম। কোনটা? ওই যে একটা ফাটল, এই বেলা মেরামত না করলে দেয়াল ভেঙে চৌচির হয়ে যাবে। চিন্তিত হলাম। তাহলে কি করা যায়? হারাধন অভয় দিল, কোনো ভয় নেই, বাড়িতে বালি চুন তো রয়েছে, আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি আমাকে লেখাপড়া শেখালে আমি শেখাবো বাড়ি মেরামত। পড়ার পাঠ শেষ হলো। কর্ণিক হাতে আমি মিস্ত্রিগিরির প্রথম পাঠ নিলাম। মাসখানেক ধরে দেয়াল ভেঙে বালির প্রলেপ। রাতে ঠিক থাকে, সকাল হলেই চুল সরু ফাটল আবার দেখা যায়। আচ্ছা, ছেড়ে দিলাম আমি। হারাধন বলল, আপনার মশলা মেশানো ঠিক হয়নি দাদাবাবু। সেই থেকে শিক্ষাদানের ব্যাপারে আমি রীতিমতো শঙ্কিত। জানিস বিদেশের ছেলেরা কিভাবে ছুটি কাটায়? সরকারি কাকার কথায় বর্তমানে ফিরে আসি। ব্যাপারটা জানা ছিল না, তাই সরকারি কাকার কথা মাথা নাড়লাম। নাক দিয়ে সরকারি কাকা ঘোড়ার মতন একটা শব্দ করে বলল, ভালো খবর জানবে কি করে? কোথায় কি সিনেমা হচ্ছে কণ্ঠস্থ? শোন বলি। সরকারি কাকা একেবারে আমার পাশে এসে বসে পড়লেন। তারপর শুরু করলেন, বড়দিনের সময় ছেলেমেয়েরা সব পোস্ট অফিসে ঢুকে পড়ে। এই সময় রাশি রাশি উপহারের পার্সেল আসা যাওয়া করে। বড়দিনের উপহার কাজও খুব বেড়ে যায়। সরকারি কাকা আরও অমৃত উপদেশ বিতরণ করার ইচ্ছা হয়তো ছিল, কিন্তু পারলেন না। তার রামদুলাল ঘোষালকে দেখতে পেলেন।
ভদ্রলোক বাজার থেকে ফিরছিলেন। সরকারি কাকা রক থেকে ঝাঁপিয়ে রাস্তায় পড়লেন। এই যে রামদা, নশ্বর অ্যাক্টিভ। সরকারি কাকার হাত থেকে পরিত্রাণ পেলাম, কিন্তু চিন্তা থেকে নিষ্কৃতি নয়। সত্যি তো, এই দীর্ঘ সময় কাটাই কি করে? আশ্চর্যভাবে কাজ জুটে গেল। পাশের বাড়ি রেবতী মেসোমশাই এসে দাঁড়ালেন। অমায়িক ভদ্রলোক, মানুষের দায়ে বিপদে বুক দিয়ে এসে পড়েন। যেমন ভদ্রলোক তেমন তার স্ত্রী। ছেলে মেয়ে নেই। বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। বাবার মা দুজনেই ছিলেন। বাবার হাতে চায়ের কাপ, মার হাতে সেলাই। রেবতীবাবু ঢুকলেন, টেলিগ্রাম হাতে করে। বাবা বললেন, কি ব্যাপার? রেবতীবাবু ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিলেন, বড় বিপদে পড়েছি। কি হলো? দেশে আমার ভাই থাকে, জানেন তো? সে ভাইয়ের খুব অসুখ, খবর এসছে। তাই নাকি? এর আগে চিঠিতে অসুখের সব বিবরণ ছিল। আমি এখানকার এক বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধপত্র সব কিনেছি। ভেবেছিলাম নিজেই নিয়ে যাব, কিন্তু কাল থেকে বাতের ব্যথাটা দারুণ বেড়েছে। চলাফেরাই করতে পারছি না। লক্ষ্য করলাম রেবতীবাবুর হাতে মোটা লাঠি। কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃত করছেন। আমরা আশেপাশে সবাই জানতাম মাঝে মাঝে রেবতীবাবুর বাতে একেবারে পঙ্গু হয়ে যান। তার অসহ্য কাতরানি আমরা বাড়ি থেকেই শুনতে পাই। কি করি বুঝতে পারছি না। হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল। বললেন, এক কাজ করলে হয়। কি? সতু তো বসে আছে, সে যেতে পারে। রেবতীবাবু কৃতার্থ হয়ে গেলেন। তাহলে তো কথাই নেই। শুধু পারবে তো যেতে, অচেনা জায়গা। আত্মসম্মানে লাগলো। বললাম, এ আর শক্ত কাজ কি? তাহলে আর দেরি করো না, কাল সকালেই রওনা হয়ে পড়ো। আবার সঙ্গে এসো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। কথা শেষ করেই রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আমিও। আমরা একতলাতেই থাকি, কাজে সিঁড়ি ভাঙার হাঙ্গামা নেই। কিন্তু এইটুকু পথ চলতেই রেবতীবাবু যেরকম সময় নিলেন, তাতেই বুঝতে পারলাম বার্তা রীতিমতো বেড়েছে। বাড়ি এসে রেবতীবাবু বললেন, কাল বেলা 10:15 গাড়ি, হাওড়া স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3rd ক্লাসে ভাড়া 9 টাকা 20 পয়সা। ট্রেন মজিদপুর পৌঁছাবে সন্ধ্যা 6টায়। স্টেশনে গাদা গাদা সাইকেল রিক্সা। রিক্সায় বড় জোর মিনিট 25 কি আধ ঘন্টা। ভাড়া নেবে 1 টাকা। এই নাও টাকা। 50 টাকা দিলাম। বিদেশ বিভুয়ে সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো। আর এই ওষুধের ব্যাগ। রেবতীবাবু চামড়ার একটা ছোট্ট সুটকেস এগিয়ে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, অসুবিধা হবে? হেসে বললাম, আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন, তাতে মোটেই অসুবিধা হওয়ার কথা নয়। আমার ভাইয়ের নাম অদিতি, অদিতি ভট্টাচার্য, গার্লস স্কুলের হেডমাস্টার। সবাই এক ডাকে চেনে। তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি যাবো বললেই হবে। পরের দিন 9টা বাজতেই ট্যাক্সি এসে হাজির। রেবতীবাবু সে ব্যবস্থাও করে রেখেছেন। আমি ট্যাক্সিতে উঠতে রেবতীবাবু লাঠি ভর দিয়ে পাশে এসে দাঁড়ালেন। আমি অনুযোগের সুরে বললাম, আপনি আবার কষ্ট করে এলেন কেন? কষ্ট আর কি, তাছাড়া তুমি আমার জন্য এতটা করছো, আমি এটুকু করবো না? বৌমাকে বলো শরীরের এই অবস্থার জন্য আমার যাওয়া সম্ভব হলো না, কিছু যেন মনে না করে। সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনের সব বিধি লেখা আছে, কখন কোন ইনজেকশন দিতে হবে তাও। গায়ের প্রফুল্ল ডাক্তারই দেখাশোনা করে, তাকে দেখালেই হবে। যতক্ষণ ট্যাক্সি দেখা গেল, পেছন ফিরে দেখলাম রেবতীবাবু লাঠি হাতে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ট্যাক্সি যখন হাওড়ায় পৌঁছালো তখন 9:30। ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি। টিকিট কেটে উঠে পড়লাম। বিশেষ ভিড় নেই, অন্তত তখনও পর্যন্ত হয়নি। বেশিরভাগই চাষাভুষো লোক, সঙ্গে বিরাট বস্তা। একেবারে কোণের দিকে জানলার পাশে বসলাম। মালপত্র বলতে আমার কাছে কিছুই নেই, ওষুধের সুটকেস আর কাঁধে পোতলাই কাপড় চোপড়। বিছানা আনেনি, রেবতীবাবু বারণ করে দিয়েছিলেন, কোনো দরকার নেই, একজনের শোবার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বসে বসে ভাবতে লাগলাম, এর আগে কোনোদিনও গ্রামে যায়নি। আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক। গ্রাম সম্পর্কে আমার একটা মোহ ছিল বই কি। পদ্ম ফুল ফোটা, পুকুর, ঝোপঝাড়ের জোনাকির মেলা, ধান ক্ষেত, পাখির কাকলি। কিন্তু মজিদপুরে হয়তো এসব দেখার অবকাশ হবে না। অসুখের বাড়ি, গৃহস্বামীর কঠিন অসুখ, এমন অবস্থায় গ্রামে বেড়ানো সম্ভব নয়।
রোগীর কাছেই বসে থাকতে হবে। ট্রেন ছাড়লো, দুদিকে শহরের চিহ্ন দ্রুত মুছে গেল। তার পরিবর্তে পানা ঢাকা ডোবা, বাসঝাড়, কুড়ে ঘর। মাঝে মাঝে ট্রেন থামছে, লোক যে অনুপাতে উঠছে সে অনুপাতে নামছে না। কামরার ভিতর দারুণ হট্টগোল। কে বুঝি আর একজনের পোটলা নিয়ে নেমে গিয়েছে। রোদ বাড়ছে, ঘুমের ভাবও আসছে। এক ভাত চা খেয়ে নিলাম। যখন আবার চোখ খুললাম তখন রোদের তেজ কমে এসেছে। কামরা অনেকটা খালি, বহু লোক ইতিমধ্যে নেমে পড়েছে। বিকাল। হাতের ঘড়ি দেখলাম 5:05। আর ঘন্টাখানেক, তারপরেই মজিদপুর পৌঁছাবো। হঠাৎ মনে পড়ে গেল সাত সকালে খেয়ে বেরিয়েছি, মাঝখানে শুধু এক ভাত চা খেয়েছি। অশোকের বাড়ি খাবার টাবার মিলবে কিনা কে জানে। ট্রেন প্ল্যাটফর্মে থেমেছে। স্টেশনের নাম শক্তিনগর। স্টেশনের চেহারা দেখে মনে হচ্ছে ট্রেন কিছুক্ষণ থামবে। তীরে হাতে একটা বয় যাচ্ছিল, তাকে ডেকে চা, টোস্ট আর ডিমের অর্ডার দিলাম। খাওয়া শেষ হতেই ট্রেন ছাড়লো। যখন মজিদপুর পৌঁছালাম তখন বেশ অন্ধকার। 6টার সময় এত অন্ধকারে হওয়ার কথা নয়, কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ। স্টেশন দেখে মাথায় হাত দিয়ে পড়লাম। নিচু খোয়া ওঠা প্ল্যাটফর্ম, টিম টিম করছে তেলের বাতি। গোটা দুয়েক চাষি নামলো, নেমেই তারা অন্ধকারে মিশে গেল। নেমে পড়লাম। বিদ্যুৎ চমকাচ্ছে, দুই একবার মেঘও ডাকলো। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম, একটাও সাইকেল রিক্সা নেই। রেবতীবাবুর কথা মিলল না। গাদা গাদা সাইকেল রিক্সা দূরে থাকো, একটা সাইকেল রিক্সাও কোথাও নেই। ভাবলাম স্টেশন মাস্টারের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করি। ফিরে এলাম। টিকিট ঘরের সামনে বড় তালা ঝুলছে। ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে। গেটের কাছে টিকিট চেকারেরও দেখা পাইনি। স্টেশনের বাইরে বিদ্যুতের আলোয় দেখলাম 3টে রাস্তা 3 দিকে চলে গিয়েছে। রাস্তা মানে অসমতল, গ্রাম্য পথ। দারুণ সমস্যা। দুর্যোগপূর্ণ রাতে কোন রাস্তা ধরে এগোবো ভাবতে পারছি না। সাইকেল রিক্সার সন্ধানে এদিক ওদিক দেখছি, হঠাৎ পেছনে মোটা গলার আওয়াজ। সাইকেল রিক্সা পাবেন না, সব নবীন মাইতির ওখানে গেছে। চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে দেখি আধা অন্ধকারে দীর্ঘাকৃতি একটি ভদ্রলোক, পরনে ধুতি পাঞ্জাবি। ভদ্রলোক কি আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছেন? এতক্ষণ তাহলে কোথায় ছিলেন? জিজ্ঞাসা করলাম, নবীন মাইতির ওখানে? হ্যাঁ, নবীন মাইতির ছেলের বিয়ে। বরযাত্রীদের জন্য 30খানা সাইকেল রিক্সা ভাড়া করেছে, সম্পূর্ণ জোরদার। পয়সার তো আর অভাব নেই। তা আপনি যাবেন কত দূর? অদিতি ভট্টাচার্যর বাড়ি। হেডমাস্টার মশাইয়ের বাড়ি? তার তো খুব অসুখ চলছে দিন 10 ধরে। তুমি আর মানুষে টানাটানি। হ্যাঁ শুনেছি। আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। আমার একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার। কি করে যাই বলুন তো? পায়ে হাঁটা ছাড়া তার কোনো উপায় নেই। গরুর গাড়িও আজকাল পাওয়া যায় না। তা কতটা পথ হবে? তা মাইল 3। আমিও ওইদিকেই যাব। যাবেন তো চলুন, রওনা হয়ে যাক। দেরি করে লাভ কি? আকাশের অবস্থাও তো ভালো নয়। অগত্যা আমি মাল কোচা মেরেই নিলাম। কাঁধে ব্যাগ, হাতে ওষুধের বাক্স। এত সরু রাস্তা, পাশাপাশি দুজনে যাবার উপায় নেই। ভদ্রলোক আগে, আমি পিছনে। বিদ্যুতের আলোয় পথ চলা। একদিকে বাসঝাড়, বাতাসে বাসগুলো দুলছে, কোঁচ কোঁচ শব্দ করছে। আর এদিকে ডোবা, একটু পা ফসকালেই বিপদ। কিছুটা পথ চলার পর ভদ্রলোককে আর দেখতে পেলাম না। অন্ধকারে যেন মিলিয়ে গেছে। ভয় হলো। আতঙ্ক মেশানো কণ্ঠে বললাম, ওই কোথায় আপনি? পেছন থেকে শব্দ হলো, এই যে পিছনে। আশ্চর্য, ভদ্রলোক সামনে থেকে পেছনে গেলেন কি করে? এই সংকীর্ণ রাস্তায় পাশ কাটিয়ে তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কৈফিয়ত স্বরূপ ভদ্রলোক বললেন, গাছের আড়ালে বিড়ি ধরানোর চেষ্টা করছি, কিন্তু হাওয়ার জন্য কিছুতেই পাচ্ছি না। দাঁড়িয়ে পড়ে পেছন দিকে দেখলাম একটা গাছের আড়ালে ভদ্রলোক হাত ঢাকা দিয়ে দেশলাই জ্বালাবার চেষ্টা করছেন। একবার, দুবার, তিনবারের চেষ্টায় দেশলাই জ্বলল। সেই আলোতেই ভদ্রলোকের মুখটা দেখলাম। কপালে একটা দাগ, খুব ছোট ছোট চুল, তীক্ষ্ণ দুটি চোখ, সাধারণ গ্রাম্য চেহারা। আপনার সব চলে? মাথা নাড়লাম। তারপরে মনে পড়ে গেল অন্ধকারে আমার মাথা নাড়া ভদ্রলোকের দৃষ্টিগোচর হওয়ার কথা নয়। তাই মুখেই বললাম, না, ওসব আমার চলে না। কি করেন? পড়াশোনা?
হ্যাঁ, এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। ভদ্রলোক হাসলেন। আজকাল তো ছেলেরা লোয়ার সেকেন্ডারি দেবার আগেই ধূমপান করতে শিখে যায়। আপনি তাহলে ভালো ছেলের দলে। কথাটা হঠাৎ মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আপনি কি এই ট্রেন থেকেই নামলেন? না না, আমি মাঝে মাঝে স্টেশনে বেড়াতে আসি, আজও এসেছিলাম। এতক্ষণ পর্যন্ত শুধু মেঘের ডাক আর বিদ্যুতের চমকই ছিল। এবার বৃষ্টি শুরু হলো। খুব জোরে নয়, কিন্তু আমাদের বিব্রত করার পক্ষে যথেষ্ট। রাস্তা রীতিমতো পিছল হয়ে উঠল। পায়ের জুতো খুলে হাতে নিলাম ভদ্রলোকের নির্দেশে। পথের যেন আর শেষ নেই। অতিষ্ঠ হয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আর কত দূর? শুনেছিলাম অদিতিবাবুর বাড়ি স্টেশন থেকে খুব একটা দূরে নয়। মাইল 3। এমন আর দূর কি? দুর্যোগের মধ্যে দিয়ে চলছে কিনা তাই পথ বেশি মনে হচ্ছে। আমি জলার ভিতর দিয়েও চলে যেতে পারি, কিন্তু আপনি শহরের ছেলে, আপনার অসুবিধা হবে। খালি পায়ে বেশ কষ্ট হতে লাগলো। ঝড়ে 2-1টা বাস রাস্তার ওপর কাত হয়ে পড়েছে। বাসের কাঁটা পায়ে ফুটছে। যন্ত্রণায় 2-1বার চেঁচিয়ে উঠলাম। ওহ মাগো! কি হলো? ভদ্রলোক অনেক দূর থেকে জিজ্ঞাসা করলেন। পায়ে বাসে কাটা ফুটেছে। বাড়ি পৌঁছে চুন দিয়ে দেবেন, নইলে বড্ড ব্যথা করবে। চুপচাপ আরো 8 ঘন্টা কাটলো। বৃষ্টি কম, কিন্তু লোকালয়ে ইশারা নেই। দুদিকেই জঙ্গল আর মজা পুকুর। অদিতিবাবু কেমন আছেন জানেন? আমি জিজ্ঞাসা করি। ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন। আমি কাছাকাছি যেতেই বললেন, সকালে বিশেষ ভালো ছিলেন না। প্রফুল্ল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল। দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল, তবে খুব আশাপ্রদ নয়, বুঝলেন? বুঝলাম। মনে মনে ভাবলাম, ওষুধপত্র নিয়ে যেন ঠিক সময়ে পৌঁছাতে পারি। আরো দ্রুত চলতে লাগলাম, কিন্তু বাধা। বিরাট একটা পাকুড় গাছ পথ রোধ করে পড়ে রয়েছে। পার হয়ে যাওয়া দুষ্কর। বললাম, সর্বনাশ! কি হবে তাহলে এখন? ভদ্রলোক দাঁড়িয়ে পড়েছিলেন। নিচু হয়ে দেখে বললেন, ডালপালা সরাতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। অন্ধকারে ডালপালা সমত এই গাছটা সরানো সোজা কথা? আপনি একটু সরে যান তো। সবাই সরে গেলাম। ভদ্রলোক মোটা একটা ডাল ধরে টানতে টানতে রাস্তার পাশে চললেন। চেহারা দেখে বোঝার উপায় নেই, শরীরে অসীম শক্তি। বললেন, চলে আসুন এবারে। গায়ের ছেলে, মাখন ছানা দিয়ে তৈরি দেহ নয়। রীতিমতো টন বৈঠক দিয়েছি বহুদিন। সাঁতার কেটে ফুলাই নদী এপার ওপার করেছি। আর কোনো বাধা নয়। দুর্যোগ কেটে ফিকে জ্যোৎস্না দেখা গেল। 2-1টা বাতিও নজর পড়ল। গ্রামের সীমানায় এসে পৌঁছেছি। বাসের একটা সাঁকো, সেটা পার হতেই ভদ্রলোক বলল, এবার দুজনে দুদিকে যাব। আপনার আমার পথ এক নয়। আমি বাদিকে যাব, আপনি ডান দিকে। আমি অদিতিবাবুর বাড়ি চিনব কি করে? চিনবার অসুবিধা হবে না। উঠানে অনেক লোক দেখবেন। হেডমাস্টারকে গায়ে সবাই ভালোবাসে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা শেষ না হওয়ার আগেই ভদ্রলোক এগিয়ে এলেন। একেবারে মুখোমুখি। দীর্ঘ চেহারা, রক্তাভ দুটি চোখ, দৃশ্যদিশ দাঁতের সার। ভদ্রলোক মোটেই সুদর্শন নন। বাড়িটা বেশি দূরে নয়, 2-3খানা বাড়ির পরেই। উঠানে দাওয়ায় গোটা 3 হ্যারিকেন। বেশ কয়েকজন লোক চলাফেরা করছে। আমি উঠোনে গিয়ে দাঁড়াতেই একজন ফিরে দেখল। কে? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ, অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে। বাতে শয্যাশায়ী বলে তিনি নিজে আসতে পারলেন না, আমার হাত দিয়ে ওষুধ পাঠিয়েছেন। ওষুধ? সেই এলেন। যদি আরেকটু আগে আসতেন। আজ সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে। আসুন এখানে। দাওয়ার দিকে এগিয়ে গেলাম। বাসের খাটিয়ায় অদিতি ভট্টাচার্য শুয়ে আছেন। তার পায়ের ওপর মাথা রেখে একটি স্ত্রীলোক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মৃতদেহের দিকে চোখ ফিরেতেই চমকে উঠলাম। মেরুদণ্ড বেয়ে শীতল শিহরণ। এ কি সম্ভব? যে ভদ্রলোক স্টেশন থেকে আমার পথ প্রদর্শন হয়ে এলেন, এবারই নির্দেশ দিলেন, তার চেহারার সঙ্গে অদ্ভুত মিল, একেবারে অভিন্ন। অদিতি ভট্টাচার্য চোখ চেয়ে রয়েছেন। অবিকল এক, ও রক্তাভ চোখ, অসমতল দাঁতের সার, ছোট ছোট চুল। পরলোক যাত্রী কি আমাকে পথ দেখিয়ে এখানে এলেন? কিন্তু কেন? তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স কোনো প্রয়োজনে লাগবে না। জানি না, এর উত্তর এত বছরেও আমার জানা সম্ভব হয়নি। নমস্কার।
গল্পটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন।